হঠাৎ করে মাঝপথে গাড়ির থামানোর বিষয়টা বুঝলাম না আমি। হঠাৎই কাব্য বলে উঠল, না মা। আমরা এখানে কেন থেমেছি? এক জায়গায় যাব। কোথায়? নাম আগে, তারপর বলছি। গাড়ি করে যাওয়া যাবে না। না। এত কথা কেন বলছিস তুই? তোকে মেরে ফেলব না। একটু রেগে। আরে রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি বলেছি। এই বলে গাড়ি থেকে নেমে পড়লাম আমি। কাব্য গাড়িটা রাস্তার এক সাইডে কিছু গাছের আড়ালে রেখে গাড়ি থেকে বেরিয়ে আসল। হাতে কিছু ব্যাগ। তারপর আমার কাছে এসে বলল, খাওয়া। আমিও আর কিছু না বলে চুপচাপ কাব্যের পিছনে চললাম। আমরা কিছুটা জঙ্গলের মতো দেখতে এমন একটা মাঠের মাঝখান থেকে হাঁটতেছিলাম। আশেপাশের পরিবেশ দেখে গা ছমছম করে উঠল আমার। কারণ আশেপাশে কাউকে দেখছি না। আমি কাব্যের কাছে গিয়ে বললাম, আমরা এদিকে কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবি। হঠাৎ আমি কিছুটা দূরে একটা ছোট্ট কুঁড়েঘর দেখতে পেলাম। আমি অবাক হয়ে বললাম, আমরা এখানে কেন এসেছি? আজকে এখানে থাকব। আমি অবাক হয়ে বললাম, কি আজকে বাড়ি যাব না? না, কালকে সকালে যাব। বলছি কি, আমরা কি এখানে একা একা থাকব? একা কোথায়? আমি আছি না, আর সাথে তোর প্রাণপ্রিয় ভূতেরা তো আছেই। কাব্যের কথা শুনে ভয়ে ঘাবড়ে গেলাম আমি। তারপর বলে উঠলাম, বলছি কি, পরিবেশটা কেমন যেন ভয় ভয় লাগছে। তার চেয়ে চলো আমরা এখান থেকে চলে যাই। আকাশটাও কেমন যেন অন্ধকার হয়ে আসছে। মনে হয় বৃষ্টি আসবে। কাব্য আমার হাত ধরে বলল, কিছু হবে না, আমি আছি না। কাব্য ভাইয়ার কথা শুনে কেন জানিনা খুব ভালো লাগলো আমার। আমিও আর কোনো কিছু না ভেবে ভাইয়ার হাত ধরে চললাম। কুঁড়েঘরে ঢুকে দেখলাম ঘরটা অগোছালো। কিন্তু খারাপ না। কেমন যেন ভালো লাগছে খুব। ভাইয়া ভিতরে ঢুকে বলল, এগুলো সব পরিষ্কার কর। কাব্যের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। তারপর হয়ে বললাম, কি? তুই কি কানে শুনোস না? আমি পারবো না। তুই সত্যি পারবি না? না, পারবো না। হঠাৎই কাব্য আমার দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ করে কাব্যের এমন কাজ দেখে ভয় পেয়ে গেলাম আমি। সাথে সাথে আমিও পিছনে যেতে লাগলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি এইভাবে এগিয়ে আসছো কেন? তুই কি বললি এইমাত্র? তুই সত্যি পারবি না? না মানে হুম না। না মানে বাদ দিয়ে অন্য কিছু বল। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি কি পারি আর কি না পারি তোকে দেখাচ্ছি। কি দেখাবে? হঠাৎই পিছনে কিছু একটার সাথে আটকে গেলাম আমি, যার কারণে আর পিছনে যাওয়া যাবে না। এদিকে কাব্য এগোতে এগোতে অনেকটা কাছে চলে এসেছে আমার। কাব্য আমার এতটা কাছে আসায় আমার শ্বাস বন্ধ হয়ে আসতে লাগল। এদিকে কাব্য তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার ভয় মাখা ফেস তার বরাবরই পছন্দের। হঠাৎ কাব্য ঝুঁকে গেল আমার দিকে। সাথে সাথে ভয় পেয়ে খিচে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলে উঠলাম, হুম পারবো আমি, করছি সব পরিষ্কার। কাব্য মাইশার কথা শুনে মুচকি হেসে বলল, এই তো গুড গার্ল। এতটুকু বলে মাইশার কাছ থেকে সরে আসলো কাব্য। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে আস্তে আস্তে চোখ খুললাম আমি। চোখ খুলে কাব্যকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। তারপর পুরো ঘরটায় একবার চোখ বুলিয়ে শাড়ির আঁচল কোমরে বেঁধে পরিষ্কার করতে লাগলাম। আজকে একটা ব্ল্যাক রঙের শাড়ি পরেছিলাম। রেনু খালা পরিয়ে দিয়েছিল। এখন মনে হয় আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে। এই বলে কাজ করতে শুরু করলাম আমি, আর মনে মনে হাজারটা গালি দিতে লাগলাম কাব্যকে। বেশ কিছুক্ষণ পর জোরে নিঃশ্বাস ফেললাম আমি। কারণ ঘরটা অনেকটাই পরিষ্কার করে ফেলেছি। এদিকে বিকেল গড়িয়ে গেছে। ঘরটার কাছ থেকে বাহিরে বের হতেই দেখলাম আকাশটা পুরো কালো হয়ে গেছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎই চোখ গেল কাব্য ভাইয়ার দিকে। কারণ সে কিছুটা দূরে একটা গাছের নিচে বসে আছে। হুহো আমায় একা এখানে কাজ করতে দিয়ে শয়তানটায় ওইখানে বসে আছে। আমি কিছুটা হেঁটে ভাইয়ার সামনে গিয়ে বললাম, এখানে বসে আছো কেন? তোর কাজ শেষ? হুম। এখন বলো খাবো কি? প্রচুর ক্ষুধা লেগেছে আমার। সেই সকাল বেলা খেয়েছিলাম, এখন পর্যন্ত কিছু খাইনি।
তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দেও। বিনিময়ে কাব্য বলে উঠল, ওখানে অনেক ঘাস আছে, খেয়ে নে। কি আমি ঘাস খাব? Read. এতটুকু বলে ভাইয়া হন হন করে চলে যেতে লাগল। আমি গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। এমন সময় কালো মেঘের আকাশটা থেকে বর্ষণ হতে শুরু করল। বৃষ্টির পানি গায়ে পড়তেই কেমন যেন শরীর শিউরে উঠল। ধীরে ধীরে বৃষ্টির রেখা বাড়তে লাগল। আর আমিও খুশি মনে বৃষ্টিতে ভিজতে লাগলাম। বৃষ্টি বরাবরই ফেভারিট আমার। আর বৃষ্টিতে ভিজতে তো আরও বেশি ভালো লাগে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজতে লাগলাম আমি। এমন সময় হঠাৎই কাব্য ভাইয়া চেঁচিয়ে বলল, এই তাড়াতাড়ি চল, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। কিছু হবে না, চলো না ভিজি। না, আমি ভিজব না। আরে ভিজো না, কিছু হবে না। এই বলে বৃষ্টিতে লাফাতে লাগলাম আমি। এদিকে কাব্য তাকিয়ে আছে মাইশার দিকে। মাইশার এই বাচ্চামোগুলো তার খুব ভালো লাগছে। তারপর আর কি, সেও মাইশার সাথে বৃষ্টিতে ভিজার মজা নিতে লাগল। বেশ কিছুক্ষণ পর হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল। মাইশা আকাশের এই জলকানি দেখে ভয় পেয়ে কাব্যকে জড়িয়ে ধরল। আকাশের মেঘের ডাক শুনে আরও শক্ত করে জড়িয়ে ধরল মাইশা কাব্যকে। এদিকে আচমকা এমনটা হওয়াতে কিছুটা অবাক হয়ে যায় কাব্য। তারপর সেও খুশি হয়ে জড়িয়ে ধরল মাইশাকে। কিছুক্ষণ পর মাইশা কাব্যকে জড়িয়ে ধরে আছে বুঝতে পেরে ঘাবড়ে গেল। তারপর তাড়াতাড়ি কাব্যকে ছাড়িয়ে বলল, সরি জামাই, আসলে একটু ভয় পেয়ে গেছিলাম। এদিকে কাব্য মাইশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাইশা যে তাকে কিছু বলছে তা হয়তো তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বৃষ্টিতে ভিজে পুরো শরীর ভিজে গেছে মাইশার। এক অদ্ভুত নেশা এসে গ্রাস করল কাব্যকে। কাব্য মাইশার ঠোঁটে হাত দিয়ে বলল, হুস। হঠাৎই করে কাব্যের এমন কাজে অবাক মাইশা। কারণ সে হয়তো ভেবেছিল কাব্য তাকে মন্দ বলবে। অবশ্য মন্দ বলার কিছু নেই, জামাইরেই তোর জড়িয়ে ধরছি, অন্য কাউকে তো ধরি নাই। এসব ভাবনার মাঝে হঠাৎই কাব্য মাইশাকে টান মেরে নিজের সাথে মিশিয়ে নেয়। মাইশার কোমর জড়িয়ে ধরে মাইশার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। আচমকা এমনটা হওয়াতে মাইশা পুরো ভ্যাবাচেকা খেয়ে যায়। পরক্ষণেই কি হচ্ছে বুঝতে পেরে কাব্যের কাছ থেকে ছাড়া পাওয়ার ব্যর্থ চেষ্টা করে এক পর্যায়ে সেও থেমে যায়। দুজনেই এক অদ্ভুত অনুভূতিতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দেয়। একে অপরকে ছেড়ে দিয়ে দুজনেই একসাথে শ্বাস ফেলতে শুরু করল। দুজনের মধ্যেই কুটকুটে নীরবতা এসে ভর করল। কারণ তারা নিজেরাও বুঝতে পারেনি এতক্ষণ তারা কি করছিল। হঠাৎই দুজনে একসাথে হাঁচি দিতে শুরু করল। থর থর করে কাঁপছি আমি। ভেজা শাড়িতে পুরো জমে গেছি। আর আমার সামনে কাঠের টুকরো দিয়ে আগুন জ্বালাচ্ছে কাব্য। বিষয়টা অদ্ভুত হলেও ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যেই কাব্য আগুন জ্বালিয়ে বলল, এবার আর শীত করবে না। আচ্ছা তুই বস, আমি গিয়ে গাড়ি থেকে তোর জন্য জামা নিয়ে আসছি। আমি কাব্যের কথা শুনে শুধু মাথা নাড়ালাম। তারপর ভাইয়াও আর কিছু না বলে চলে গেল। আর আমি আগুনের থেকে কিছুটা উপরে হাত রেখে শীত কমাচ্ছি। এদিকে গাড়ির কাছে এসে হাসছে কাব্য। নিজের কাজে নিজেই লজ্জিত। অবশ্য যেটা হয়েছে সেটা হয়তো কাব্য করতে চায়নি, হয়ে গেছে। এই ভেবে গাড়ির ভিতর থেকে মাইশার একটা জামা নিয়ে নিজেও চেঞ্জ করে আবার চলল সে। হুট করে মাইশা চেঁচিয়ে উঠে পিছন দিকে দৌড়াতে লাগল। এমন সময় সামনে কাব্যকে দেখে দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, ভূত ভূত। এদিকে হুট করে কেউ জড়িয়ে ধরাতে অবাক হয়ে গেল কাব্য। পরক্ষণেই মাইশা বুঝতে পেরে বলল, কি হয়েছে? ওখানে ভূত আছে। কি? এই সন্ধ্যা বেলা ভূত কোথায় পেয়েছিস তুই? না মানে ওখানে কেমন যেমন ছমছম লাগছে। এই বলে কাব্যকে ছেড়ে দিলাম আমি। তারপর ঠোঁটে কামড় দিয়ে বললাম, না মানে ওখানে একা ভয় লাগছিল। কাব্য আমার কথা শুনে আমার দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, তাই নাকি আমাকে জড়িয়ে ধরার ধান্ধা? হুহো। কাব্যের কথা শুনে অবাক হয়ে বললাম আমি, কি চেঁচিয়ে? কানে শুনতে পাসনি? আচ্ছা ঠিক আছে যাও, এত বড় মিথ্যা কথা বললে তুমি, আজ থেকে তোমায় আর কোনোদিন জড়িয়ে ধরা তো দূর, তোমার থেকে 10 সেকেন্ড
Me. দ্রুততা রেখে থাকব। পুরো একশ্বাসে কথাগুলো বলে কাব্যের কাছ থেকে আমার জামাটা টান মেরে এনে হন হন করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলাম আমি। রাগে মাথা গরম হয়ে যাচ্ছে, শয়তানটায় বলে কিনা ওকে জড়িয়ে ধরার বাহানা করছি। হুহো, আর যদি তোরে কোনোদিন জড়িয়ে ধরছি, লাগলে কারেন্টের তারকে জড়িয়ে ধর্মু, তারপরও তোরে ধর্মু না শালা হনুমান। এদিকে কাব্য আগুনের সামনে দাঁড়িয়ে হাসছে। তার হাসি যেন থামছেই না। মাইশাকে এইভাবে রাগাতে তার সত্যি খুব ভালো লাগে। এখন তো খুব লাগছে এই বলে হাসছে কাব্য। রাত প্রায় ৮টা। শহরে থাকলে হয়তো এখন কেবল সন্ধে, কিন্তু এই জঙ্গলে মনে হচ্ছে রাত ১টা। আগুনের কাছে বসে আছি আমি আর কাব্য। এখন শীত অনেকটাই কম লাগছে, হালকা ঠান্ডা লাগছে মনে হয়। এদিকে ক্ষুধাও লেগেছে খুব। না কিছু বলতে পারছি আর না কিছু করতে পারছি। এমন সময় কাব্য আমার সামনে কিছু খাবার এনে বলল, খেয়ে নে। আমি নাক ফুলিয়ে বললাম, খাবো না, আমার খিদে নেই। তোর খিদে আছে কি নেই তা আমি খুব ভালো করে জানি, তাই বলছি খেয়ে নে। কাব্যের কথা শুনে আমিও আর কিছু না বলে হুট করে খাবারগুলো টান মেরে নিয়ে খেতে শুরু করলাম। এদিকে কাব্য এইভাবে মাইশাকে খাবার খেতে দেখে বলল, তোর নাকি খিদে নেই? খিদে নেই তাতেই এই অবস্থা, খিদে থাকলে কি করতি তুই জানিস? এই মুহূর্তে কাব্যের কোনো কথাই আমি কানে নিলাম না। প্রচণ্ড খিদে পেলে যা হয় আর কি। সেই সকাল বেলা খেয়েছিলাম, এতক্ষণ কি করে না খেয়েছিলাম কে জানে। বাসায় থাকলে মায়ের মাথা খেয়ে ফেলতাম খিদে লেগেছে, খিদে লেগেছে। এসব ভেবে ফতাফত সব খাবার খেতে লাগলাম আমি। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। এখন খুব ভালো লাগছে। এখন শুধু ঘুমানোর ব্যবস্থা হলেই শেষ। হুট করে কাব্যকে বলে উঠলাম, এখন ঘুমাবো কোথায়? আমার মাথায় কি? না কিছু না, এইভাবে বসে থেকেই আজ সারারাত পার করে দিব। কি তোমার কি মাথা খারাপ? এই রাতের বেলা খোলা আকাশের নিচে বসে থাকব? Huma. তুমি কি আমার সাথে মজা করছো? মোটেও না। বিনিময়ে কিছু বললাম না আমি, শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম কাব্যের। ধীরে ধীরে রাত আরও গভীর হতে লাগল, আর আমার ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আশেপাশের পরিবেশ ছমছম করছে, হুটহাট শব্দ আসছে, যাতে করে আরও ভয় লাগছে। এই মুহূর্তে কাব্যের উপর প্রচুর পরিমাণে রেগে আছি আমি। এগুলো করার কোনো মানে হয় এইভাবে জঙ্গলের মধ্যে থাকার? অদ্ভুত বিষয়, সারাদিনে কাউকে দেখতে পেলাম না। এদিকে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে আমার। হঠাৎই মনে হলো কেউ কাছে এনে তার কাঁধে মাথা দিল। এই মুহূর্তে কে এমনটা করল মোটেও সেদিকে ইন্টারেস্ট নই মাইশা। সেও তার হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এদিকে কাব্য মাইশাকে নিজের কাছে এনে জড়িয়ে ধরে বসে রইল। এমন সময় একটা লোক এসে বলল, এখানেই কি বসে কাটিয়ে দিবে নাকি? লোকটার কথা শুনে হাসল কাব্য। তারপর বলে উঠল, না চাচা, তোমার কথা মতো আমরা সারাদিন এখানে আসিনি। থ্যাংক ইউ চাচা। চাচিকে নিয়ে কেটেছে কেমন আজকে? কি আর কমু বলো, প্রথমবার সিনেমা হলে গেলাম, তার সাথে আরও অনেক কিছু করছি, তোমারে কম যাইব না। ঠিক আছে চাচা, আপনাকে আর বলতে হবে না। এই তাহলে তোমার পিচ্চি বউ? হুম চাচা, খুব মিষ্টি দেখতে। আর শোন, এখানে বসে না থেকে এখন ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে চাচা। এই বলে কাব্য মাইশাকে কোলে তুলে নিয়ে ঘরের ভিতর ঢুকে গেল। আর ওই চাচাই শুধু কিছুক্ষণ তাকিয়ে রইল ওদের দিকে। তারপর সেও তার বউয়ের কাছে চলে গেল। এই জায়গাটা অনেক দিন আগেই দেখেছিল কাব্য। আর এই কুঁড়েঘরে থাকত একজন মহিলা আর একজন পুরুষ, কম জোর হলে তাদের বয়স ৬০ থেকে ৬৫ হবে। তারপর তাদের সাথে পরিচয় হয় কাব্যের। মাইশাকে নিয়ে এখানে আসার একটা ইচ্ছে জাগে কাব্যের। তারপর আর কি, ওনাদের সবকিছু বলে কিছুক্ষণের জন্য ঘুরতে বলে কাব্য আর কিছু টাকাও দেয় তাদের। তারপর আর কি, ওদিকে চাচা চাচি ঘুরোঘুরি করছিল, আর এখানে মাইশা আর কাব্য। ভিতরে ঢুকে মাইশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল কাব্য। সকালে জানালা ভেদ করে সূর্যের আলো আসছে রুমে, আর তার সাথে এক অপরকে জড়িয়ে ধরে আরামে ঘুমিয়ে আছে কাব্য আর মাইশা।
হঠাৎই দরজায় কারো টোকা পড়েতেই ঘুম ভাঙল কাব্যের। তারপর সে মাইশাকেও জাগিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হ, আমাদের যেতে হবে। এতটুকু বলে বাহিরে বেরিয়ে হয়ে গেল কাব্য। কারো মুখে নিজের নাম শুনে ঘুম ভাঙল আমার। চোখ ডলতে ডলতে শোয়া থেকে উঠে বসলাম আমি। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম সেই ছোট্ট ঘরটায় আছি আমি। এখানে কখন আসলাম আমি? মস্তিষ্কের কোণায় এসে কথাটা বেজে উঠল আমার। এমন সময় কাব্য বলা কথাটা মাথায় বেজে উঠল, তাড়াতাড়ি তৈরি হ, আমাদের যেতে হবে। আমিও তার কিছু না ভেবে উঠে দাঁড়ালাম। তারপর ধীর পায়ে বাহিরে বের হতেই দুজন মানুষকে দেখে চমকে গেলাম। ওনারা আমায় দেখে বলল, ঘুম ভাঙছে তাইলে? ওনার কথা শুনে মাথা নাড়ালাম আমি। তারপর মহিলাটা বলে উঠল, ওদিকে একটা পুকুর আছে, যাইয়া মুখ ধুইয়া আসো। আমিও ওনাদের কথা ওনার দেখানো পথের দিকে পা বাড়ালাম। এই মুহূর্তে মাথায় শুধু একটা কথাই বাজছে, ওনারা আসলো কোথা থেকে? হাঁটতে হাঁটতে একটা পুকুর দেখলাম আমি। কাব্য ছিল সেখানে। আমায় দেখে ভাইয়া বলে উঠল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। ভাইয়ার কথা শুনে মাথা নাড়ালাম আমি। আমার মাথা নাড়ানো দেখে ভাইয়া চলে গেল। তারপর আমি পুকুরে নেমে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে ঢুকে দেখলাম কাব্য ওনাদের সাথে হেসে হেসে কথা বলছে। তারপর আমায় দেখে ওনারা বলে উঠল, আইছো, ওই হানে একখান গামছা আছে, মুখটা মুছে খাইতে আহো। আমিও ওনার কথা মতো মুখে মুছে বসে পড়লাম কাব্যের পাশে। তারপর খাবার খেতে শুরু করলাম। তারপর ওনারা অনেক কথা বলল যে এই বাড়িটাই তারাই থাকে। তাদের খুব ভালো লাগলো আমার। তারপর খুশি মনে গল্প করতে করতে খাবার শেষ করলাম আমরা। তারপর ওনাদের কাছ থেকে বিদায় চলে আসলাম আমরা। সবকিছুই ঠিক আছে, শুধু এতটুকু মাথায় ঢুকল না, ওনাদের বাড়ি ওটা হলে কালকে কোথায় ছিল ওনারা? আমার কথা শুনে কাব্য ভাইয়া বলে উঠল, তোর ও তো বুঝে কাজ আছে কোনো? বিনিময়ে আমি কিছু বললাম না, আর ভাইয়াও কিছু বলল না। গাড়ি চালাতে লাগল তার আপন গতিতে। তবে আর যাই বলো, জায়গাটা খুব সুন্দর ছিল। দরজার কলিং বাজাতেই মামুনি এসে দরজা খুলে দিল। আমরাও হেসে মামুনিকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো মামুনি? হুম, ভালো, তোরা? হুম, আমরাও ভালো আছি। তারপর আমরাও বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। কাব্য বাড়ির ভিতর ঢুকে সোজা রুমে চলে গেল। আর আমি আর মামুনি বসে পড়লাম সোফায়। এমন সময় দরজার কাছ থেকে চেঁচিয়ে বলে উঠল তানিশা, উরে ভাবি, উরে বান্ধবী, উরে বইনা, তুই আসছস? Door. হঠাৎ করে এমন চেঁচানো শুনে আমি অবাক হয়ে সামনে তাকালাম। আমি তাকানোর সাথে সাথেই তানিশা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। আমিও খুশি মনে ওকে জড়িয়ে ধরে বললাম, এই তো আসছি বইন, বান্ধবী। উম্মা জানু, তোরে এও তো মিস করছি। আমিও। আচ্ছা তুই বস, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি, তারপর এও তো গল্প করব। Oak. তারপর তানিশা চলে গেল। এর ভিতর মামুনিও বলে উঠল, তুই ও গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওকে মামুনি। তারপর আমিও চললাম সিঁড়ি বেয়ে উপরে। রুমে ঢুকতেই দেখলাম কাব্য আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। তারপর সারাদিন এটা ওটা করে সময় চলে গেল। রাতে ডিনার সেরে তানিশার রুমে গল্প করছি আমি আর তানিশা। এতদিন কি হলো সব বলতে হবে না, এই ভেবে গল্প শুরু করে দিলাম আমি। আর তানিশা অতি আগ্রহের সাথে বসে আমার কথাগুলো শুনতে লাগল। এদিকে কাব্য রুমের ভিতর পায়চারি করছে, কারণ মাইশা এখনও রুমে আসছে না। না জানি এতক্ষণ কি করছে। বোকা মেয়েটা আবার সব বলে দিবে নাকি তানিশাকে? এসব নানা ভাবনায় ভেবে যাচ্ছে কাব্য। রাত 1:00 মাইশা এখনও রুমে আসেনি। কাব্য এবার প্রচণ্ড বেগে রেগে গেছে। এতক্ষণ করছি কি তানিশার রুমে? এক পর্যায়ে কাব্য রাগান্বিত অবস্থায় গিয়ে ঘুমিয়ে পড়ে বিছানায়। হয়তো মাইশা আর আসবে না রুমে। চুপি চুপি করে কাব্যের রুমের দিকে পা বাড়াচ্ছি আমি। এই তানিশার সাথে বক বক করতে যে এতটা সময় হয়ে যাবে বুঝতেই পারিনি। কখন এতটা বেজে গেল বুঝতেই পারলাম না। এসব ভাবনার মাঝেই হেঁটে চলে গেলাম রুমে।
রুমে ঢুকতেই দেখলাম ভাইয়া অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমিও আর কোনো কিছু না ভেবে চুপি চুপি কাব্যের পাশে গিয়ে শুয়ে পড়লাম। কতক্ষণ এপাশ করেও ঘুম আসল না। আশ্চর্য, ঘুম আসছে না কেন? হঠাৎই কেন জানি না এই 10 দিনে কাব্যকে জড়িয়ে ধরে ঘুমানোটা খুব মিস করছি। হঠাৎ কাব্যের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম আমি। কি সুন্দর লাগছে কাব্যকে। আগে কখনো এতটা গভীরভাবে কাব্যকে দেখা হয়নি আমার। অবশ্য দেখব কি ভয় তো আমি ঠিক করে তাকাতামই না। তাকে দেখলেই বুকের ভিতর দোক করে উঠত। কিন্তু এখন আর ভয় করছে না। খুব ভালো লাগছে কাব্যকে। আচ্ছা, আমি কি কাব্যকে ভালোবেসে ফেলেছি নাকি? আচ্ছা, বুঝব কি করে যে কাব্যকে ভালোবাসি আমি? এসব আলতু ফালতু চিন্তা ভাবনা করতে করতে মাথা নষ্ট হয়ে যাচ্ছিল আমার। কেন জানি না বারবার শুধু ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমাতে ইচ্ছে করছে আমার। কিছুক্ষণ বিষয়টা নিয়ে ভেবে মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে কাব্যকে জড়িয়ে ধরলাম আমি। অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি, আমার জামাইরেই তো ধরছি। এতটুকু ভেবে চোখ বন্ধ করে ঘুম। সকালে আগে ঘুম ভাঙল কাব্যের। চোখ খুলে পাশে মাইশাকে দেখে অবাক। তার চেয়েও বেশি অবাক হয়েছে মাইশাকে জড়িয়ে ধরাতে। বিষয়টা একটু কেমন লাগলো কাব্যের কাছে। অবশ্য কাব্য এতে অনেক খুশি হয়েছে। হয়তো সে তার ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি কাছে পেয়ে যাবে। কাব্য মাইশাকে তার বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই যে কবে বুঝবি আমি তোকে কতটা ভালোবাসি, আর কতটা আন্ডারস্কোর তোকে। আমার বিশ্বাস একদিন তুই সত্যি বুঝতে পারবি। একদিন হয়তো তুইও আমায় নিজের চেয়ে বেশি ভালোবাসবি আমাকে। শুধু সেদিন আবার খুব বেশি দেরি না হয়ে যায়। এই ভেবে দীর্ঘ শ্বাস ফেলে কাব্য মাইশার কপালে একটা চুমু দিয়ে ওকে ছাড়িয়ে চলে যায় ওয়াশরুমে। এদিকে কাব্য যেতেই চোখ মেলে তাকালো মাইশা। কারণ সে কাব্যের বলা সব কথাই শুনতে পেয়েছে। আসলে কাব্য যখন মাইশাকে তার বুকের সাথে জড়িয়ে ধরেছিল তখনই খুব ভেঙে যায় মাইশার। তারপর কাব্যের বলা কথাগুলো সবই শুনেছে মাইশা। তার মানে কাব্য আমায় ভালোবাসে। আর ভালোবেসেই কি তাহলে আমায় বিয়ে করেছিল? তাহলে কি আপু জানতো এই বিষয়টা? তাহলে আমায় কেন বলল না? মাথার ভিতর হাজারটা প্রশ্ন এসে মাথায় বাজল। তার সাথে কাব্য বলা শেষের কথাটা, শুধু সেদিন আবার খুব বেশি দেরি না হয়ে যায়। হঠাৎই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে আবার চোখ বুজে ঘুমিয়ে পড়ার একটিন করলাম আমি। কেন জানি না এই মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এমন সময় কারো ডাক এসে কানে বাজছে আমার। কারণ কাব্য ডাকছে আমায়। আমিও ওনার ডাক শুনে আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। আমার তাকানো দেখে কাব্য বলে উঠল, উঠো তাড়াতাড়ি, ভার্সিটি যেতে হবে না নাকি? আমিও কাব্যের কথা শুনে তাড়াতাড়ি উঠে বসলাম। তারপর বলে উঠলাম, যাব তো। ওকে, তাড়াতাড়ি তৈরি হ, তোদের নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। ওকে, এই বলে তাড়াতাড়ি চলে গেলাম আমি ওয়াশরুমে। হঠাৎই মনে হলো না, আজকে ভার্সিটি যাওয়া যাবে না। আজকে সব সত্যি জানব আপুর কাছ থেকে। না হলে পরে হয়তো দেরি হয়ে যাবে। এই ভেবে তাড়াতাড়ি মুখে পানি দিয়ে হালকা ফ্রেশ হয়ে ভাইয়াকে গিয়ে বললাম, আজকে আমি ভার্সিটি যাব। আচমকা আমার এমন কথা শুনে কাব্য বলে উঠল, কেন, এই মাত্রই তো বললি যাবি? না, আসলে কালকে তানিশা বলেছিল আজকে ভার্সিটি বন্ধ। আমি ভুলে গেছিলাম। তাই আমাদের আর আজকে ভার্সিটি যেতে হবে না। কাব্য কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, ঠিক আছে। তারপর কাব্য বেরিয়ে গেল। আমিও কিছুক্ষণ পর নিচে গিয়ে সবার সাথে ব্রেকফাস্ট করতে। নিচে নামতেই দেখলাম কাব্য, তানিশা, মামু আর মামুনি বসে ব্রেকফাস্ট করছে। আমায় দেখে মামুনি বলে উঠল, আয় তাড়াতাড়ি, তারপর খেতে বসো। আমিও আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করলাম। তারপর আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট শেষে মামু তার রুমে চলে গেল। কাব্য অফিসে যাওয়ার উদ্দেশ্য বেরোনোর আগেই তানিশাকে জিজ্ঞেস করল, আজকে তোদের কিসের বন্ধ রে ভার্সিটি? আজকে ভার্সিটি বন্ধ ক? এই রে খাইছে এখন যদি তানিশা সব সত্যি বলে দেয়। আমি তানিশার পায়ে একটা খোঁচা মারলাম। সাথে সাথে তানিশা চেঁচিয়ে উঠল। তানিশার চেঁচানো শুনে কাব্য বলে উঠল,
কি হলো তোর? না আসলে একটা মশা কামড় দিল তাই। মশার কামড়ে কেউ এত জোরে চিৎকার দেয়? আসলে কি বলো, অনেক বড় মশা তো তাই। মানে? না কিছু না। ওসব বাদ দে, কিসের বন্ধ তোদের ভার্সিটি? ওই তো ভার্সিটির স্যারেরা বলছে বন্ধ, তাই বন্ধ। কি ওটা কিছু না, আর তুমি এত কিছু জেনে কি করবা? তুমি যাও না তোমার কাজে। তোমার অফিসের লেট হচ্ছে না? কাব্য আর কোনো কিছু না ভেবে চলে গেল তার কাজে। কারণ সত্যি তার দেরি হয়ে যাচ্ছে। কাব্য বাসা থেকে বেরোতেই একটা শ্বাস ফেললাম আমি। এমন সময় তানিশা আমায় মাথায় একটা বাড়ি মেরে বলল, তুই ভাইয়াকে মিথ্যা কেন বলেছিস? না আসলে আজকে ভার্সিটি যেতে ইচ্ছে করছিল না, তাই আর কি মিথ্যা বললাম। সত্যি বলছিস? সন্দেহ ভাবে তাকিয়ে। আশ্চর্য, এভাবে তাকানো কি আছে, আর আমি মিথ্যা কেন বলবো তোকে? এই বলে পাশ কেটে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম আমি। তারপর রুমের দরজা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে সোজা আপুর নাম্বারে ফোন। প্রথম কলে ধরল না আপু। তারপর আরেকবার কল দিলাম আমি। কিচেনে কাজ করছে রিয়া। সবাই মিলে ব্রেকফাস্ট করে এখন সেগুলো গোছানোতে ব্যস্ত সে। এমন সময় ফোনের কল আসার শব্দ ভেসে আসে রিয়ার কানে। তারপর তাড়াতাড়ি তার কাজটা গুছিয়ে চলে যায় তার রুমে। রুমে ঢুকে ফোনে হাত দিতেই পুরো 10টা কল করেছে মাইশা। হঠাৎ করে মাইশার এতগুলো কল দেখে অবাক হয় রিয়া। তারপর তাড়াতাড়ি সে আবার কল ব্যাক করে মাইশা। প্রায় 10 বার কল করছি আপুকে, কিন্তু একবারও ধরল না। তাই একরাশ বিরক্ত নিয়ে বসে পড়লাম সোফায়। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না আমি। কাব্য ভাইয়া কি সত্যি আমায় ভালোবাসে? আমাকে কি ভালোবেসেই তাহলে বিয়ে করেছিল? এসব প্রশ্নের উত্তর শুধু আপুই দিতে পারবে। এসব ভাবনার মাঝে হঠাৎ করে ফোন আসাতে কিছুটা কেঁপে উঠলাম আমি। তারপর তাড়াতাড়ি ফোনটা হাতে তুলে নিতেই আপুর নাম দেখে তাড়াতাড়ি ফোনটা তুলে বললাম, হ্যালো আপু। হুম বল, এতবার ফোন কেন দিয়েছিস তুই? আজকে তুমি আমায় সব সত্যি বলবে আপু। কাব্য কেন সেদিন আমায় বিয়ে করেছিল শুধুই কি তোমার কথা রাখতে, নাকি অন্য কিছু? হঠাৎ করে মাইশার এমন কথা শুনে অবাক হয় রিয়া। এই মুহূর্তে কি বলবে সে বুঝতে পারছে না। কি হলো আপু, চুপ করে আছো কেন? মাইশার কথা শুনে কিছুটা ঘাবড়ে যায় রিয়া। তারপর মাইশাকে বলে উঠল, আসল সত্যি ওটা ছিল না। মানে? কাব্য আমার কথা রাখতে তোকে বিয়ে করেনি? তাহলে তাহলে শোন, আজকে সব সত্যি বলবো তোকে। বলো আমায়। কাব্য তোকে ভালোবাসে তাই বিয়ে করেছে? আপুর কথা শুনে রীতিমতো অবাক আমি। আপু আবারও বলে উঠল, কাব্য তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসে। কিন্তু কখনো বলেনি, কারণ ও চেয়েছিল তুই ওর ভালোবাসা বুঝতে পারিস। কিন্তু বোঝার আগেই যখন আমরা আমাদের বিয়ের কথা শুনতে পারি যে আমার আর কাব্যের বিয়ে সেই ছোটবেলা থেকে ঠিক করা ছিল, তখন আমি কাব্য দুজনেই প্রচণ্ড বেগে ভেঙে পড়ি। কারণ আমি যে ভালোবাসতাম রাসেলকে আর কাব্য তোকে। আর আমাদের এই বিষয়টা আমরা তিনজনই জানতাম। তারপর কাব্যের প্ল্যান মতোই আমরা সেদিন এমনটা করেছিলাম। কারণ আর যে কোনো উপায় ছিল না। জানি তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস কর ওই মুহূর্তে এমনটা না করলে না কাব্য তোকে পেত আর না আমি রাসেলকে। আমাদের তিনজনের লাইফটাই নষ্ট হয়ে যেত, তাই বাধ্য হয়ে এমনটা করেছি আমার। Sorry, Ree. এতটুকু শুনেই ফোনটা কেটে দিলাম আমি। আপুর সব কথা যেন আমার কানে বাজছে। তার মানে কাব্য ভাইয়া সত্যি সত্যি আমায় ভালোবাসে, তাও আবার সেই ছোটবেলা থেকে।